আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী। নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের কিষাণ বাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছে আজকের কিষাণ বাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ। বাজার দর এই পর্বে শুনবেন শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। এছাড়া শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আমাদের আজকের আলোচনার বিষয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রতিপালন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাণী চিকিৎসক ডক্টর সুকান্ত দত্ত। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এই নম্বরে। শুনলেন আমাদের আজকের কিষাণ বাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে। একটি ঘোষণা। 2017 সালের 1 জুলাই জিএসটি প্রথমবার কার্যকর করা হয়। এর কার্যকর হওয়ার 8 বছর পর জিএসটি কাউন্সিল নিউ দিল্লিতে অনুষ্ঠিত তার 56তম সভায় পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারে বা জিএসটি 2.0 অনুমোদন প্রদান করে। এখন আমাদের একটি নাগরিক বান্ধব সরল কর আছে। 18% স্ট্যান্ডার্ড হার এবং 5% মেরিট হার সহ কিছু নির্দিষ্ট পণ্য ও পরিষেবার জন্য 40% বিশেষ হার। কৃষিপণ্যের উপর জিএসটি 12% থেকে 5% হ্রাস পেয়েছে, যেমন ট্রাক্টর, কৃষি, উদ্যান তোলা বা বনজ যন্ত্রপাতি, মাটি প্রস্তুতির জন্য বা চাষের জন্য কাটার বা মারানোর যন্ত্রপাতি সহ পশুর খাদ্য বা খড়ের বেলার মেশিন, ঘাস বা খড় কাটা মেশিন, কম্পোস্টিং মেশিন ইত্যাদি। শ্রম বিএসআই পণ্যের উপর জিএসটি 12% থেকে 5% হ্রাস পায়, যেমন হস্তশিল্প, মার্বেল ও ট্রাভারটাইন ব্লক, গ্রানাইট ব্লক এবং মধ্যবর্তী চামড়ার পণ্য। সারের ক্ষেত্রে জিএসটি 18% থেকে 5% হ্রাস পায় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার জন্য। নবীকরণযোগ্য শক্তি যন্ত্রপাতি এবং তাদের উৎপাদনের উপাদানের উপর জিএসটি 12% থেকে 5% হ্রাস পেয়েছে। আগামী 22 সেপ্টেম্বর 2025 ইংরেজি থেকে নতুন জিএসটি কার্যকর করার জন্য জিএসটি কাউন্সিল সুপারিশ করেছে। ঘোষণাটি শুনলেন।
আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী। জানিয়ে দিচ্ছে আবহাওয়া বার্তা। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে, আগামী 21 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘণ্টায় 7 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 94 থেকে 65% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা। এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ। আর্দ্র আবহাওয়া বেগুন এবং ঢেঁড়সের ফল ও কাণ্ডছিদ্রকারী পোকার ডিম পাড়া এবং লার্ভা কার্যকলাপ বৃদ্ধিতে সাহায্য করতে পারে। আক্রমণ শনাক্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য নিকটতম কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কৃষি অফিসের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। কৃষি বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আতঙ্কিত হয়ে কোনো কীটনাশক প্রয়োগ না করাই ভালো। জৈবিকভাবে আক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য আপনারা ফেরোমন ফাঁদ প্রয়োগ করতে পারেন। এককানি জমির জন্য 2 থেকে 3টি ফেরোমন ফাঁদ আপনারা বসাতে পারেন। স্যাঁতস্যাঁতে খড় থেকে ঝাঁঝানো গন্ধে মুরগির শ্বাসনালী বা চোখে জ্বালা অনুভব হতে পারে। তাই মুরগির ঘর যথাসম্ভব পরিষ্কার, শুকনো এবং বায়ু চলাচলের সুবন্দোবস্ত রাখা দরকার। গরম এবং আর্দ্র আবহাওয়া এবং মাঝে মাঝে মেঘলা আকাশ ফসলের বৃদ্ধির জন্য অনুকূল, তবে পোকামাকড় এবং রোগের প্রকোপও বৃদ্ধি করতে পারে। অধিক আর্দ্রতা এবং মেঘলা আবহাওয়ায় পাতাখেকো পোকার আক্রমণ বৃদ্ধি পেতে পারে। জমির বাঁধ এবং আশেপাশের এলাকা পরিষ্কার রাখা দরকার এবং অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ আপনারা কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারেন। প্রয়োজনের অতিরিক্ত জল ধরে রাখার প্রয়োজন নেই। নিয়মিত ফসল পর্যবেক্ষণ করা দরকার। মাসকলাই, মুগ ডাল এগুলো যারা চাষ করেন খেয়াল রাখবেন, বৃষ্টিপাতের জন্য জমি তৈরির কাজ দেরি হচ্ছে, তবে হাতে এখনও যথেষ্ট সময় রয়েছে। জমি তৈরির সাথে সাথে বীজ সংগ্রহের কাজ শেষ করে নিতে পারেন। এই অঞ্চলের জন্য উপযোগী বীজ হল ত্রিপুরা মাসকলাই 1, ত্রিপুরা মুগ 1, এগুলো আপনারা লাগাতে পারেন। এছাড়া নির্ভরযোগ্য জায়গা থেকে আপনারা বীজ সংগ্রহ করবেন। ফুলকপি, বাঁধাকপি এগুলো যারা চাষ করবেন খেয়াল রাখবেন, বিগত দিনগুলিতে বৃষ্টিপাতের কারণে জমি তৈরির কাজ কিছুটা বিঘ্নিত হয়েছে। তবে আবহাওয়ার উন্নতির সাথে সাথে খালি হয়ে যাওয়া জমিতে হাল চাষ দিয়ে জমি তৈরির কাজ শেষ করে নেওয়া যেতে পারে। তবে এই সবজি চাষের আগে মাটিতে পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্যের প্রয়োগ করা একান্ত প্রয়োজন। তাই নার্সারি তৈরি করার সময় জমিতে 10 কেজি ইউরিয়া, 1 কেজি নিম কেক এবং সুপার ফসফেট 100 গ্রাম প্রতি বর্গমিটার জায়গায় আপনারা ভালো করে মাটির সাথে মিশিয়ে দিয়ে জলসেচের ব্যবস্থা করতে পারেন। সবজির বীজ 10 সেন্টিমিটার দূরে দূরে লাগানো দরকার এবং লাগানোর পর বীজগুলো বালি মাটি দিয়ে আপনারা ঢেকে দিতে পারেন। অপেক্ষাকৃত বড় মাছগুলি আপনারা তুলে নিয়ে পুকুরে মাছের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে পারেন। মাছ তুলে নেওয়ার পর সমপরিমাণ চারাপোনা পুকুরে আপনারা ছাড়তে পারেন। পুকুরে আলাদা খাদ্যের পরিমাণ মাছের ওজনের 2 থেকে 3% পর্যন্ত আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারেন। মাছের শরীরে এক ধরনের উকুনের আক্রমণ হতে পারে। নিয়ন্ত্রণ করার জন্য কানি প্রতি মেলাথিয়ন 400 মিলিলিটার অথবা মিথাইল প্যারাথিয়ন 200 মিলিলিটার প্রয়োগ করতে পারেন। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে। কৃষক ভাই বোনেরা, আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী। শুরু করছে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আবারও জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রতিপালন। আর এ নিয়ে আলোচনার জন্য এবং আপনাদের সমস্ত রকম প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণী চিকিৎসক ডাক্তার সুকান্ত দত্ত। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এই নম্বরে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রতিপালন, তা আপনার কাছ থেকে প্রথমে জানব আমাদের কৃষক ভাই বোন কি করে চিনবেন কোনগুলো ব্ল্যাক বেঙ্গল বা কোনগুলো অন্য জাতের, যদি এই প্রসঙ্গে একটু বলেন।
ব্ল্যাক বেঙ্গল যে ছাগলটা আছে ওটা তো কালার দেখে মূলত চেনা যায়। আচ্ছা ওটা বেসিক্যালি 3টা কালারে আসে, কিন্তু কালোটাই অনেক কমন আমাদের এখানে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কালোটাই অনেকটা কমন, আর সাদা হয়, আবার কিছুটা ব্রাউন কালারতে ওটা হয়। আচ্ছা, তো ওটা বেশি বড় হয় না, মোটামুটি মাঝারি একটু ছোট সাইজেরই থাকে। পূর্ণবয়স্ক 15 থেকে 20 কেজি মহিলাটা থাকে, আর আচ্ছা। যেটা পুরুষ ওটা 25 থেকে 30 কেজি হতে পারে। হ্যালো, নমস্কার, কে আছেন লাইনে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, শুনছি। আমি থেকে হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন, শুনছি। আজকে মানে কি বিষয় আপনি কে বলছেন, নামটা বলুন। আমি থেকে সঞ্জু আমার আছে। আচ্ছা, সঞ্জু বাবু, আমাদের তো আজকের বিষয় হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রতিপালন। তা আপনার কি জানতে চান আপনি? কিছু বলবেন? হ্যালো হ্যালো, বল। আচ্ছা আচ্ছা, আজকে তো আমি অনুষ্ঠান তো নাই না। না না, আজকে ছাগল নিয়ে আমাদের আজকের বিষয় হচ্ছে ছাগল নিয়ে, ছাগল প্রতিপালন ব্ল্যাক বেঙ্গল জাতের। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবেন? হ্যালো, ঠিক আছে, উনি তো শুনতে পাচ্ছেন, আমাদের আলোচনা আমরা চালিয়ে যাব। তো ওটাকে চেনা তো একদমই সহজ, এত মুশকিল কিছু না। আচ্ছা, তো তো এটা গেল কিভাবে ওদের চেনার বিষয়। আচ্ছা, পরবর্তী আমাদের যে বিষয় জানা দরকার, বিশেষ করে আমাদের কৃষক ভাই বোন যারা এই মুহূর্তে আমাদের কিষাণ বাণী অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, হয়তো ওনারা ভাবছেন যে কিভাবে পালন করবেন বা কোথায় এর কি বলবো বাচ্চাগুলো পাবে চাষ মানে পালন করার জন্য। পালন তো আমাদের তো মূলত যে ট্রেডিশনাল ওয়েতে পালন করা হচ্ছে, তো এর থেকে বেটার তো হয় যদি বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করা যায়। কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করতে গেলে প্রথমে তো মানে ভালো জাতের ওগুলো চিনতে হবে। কিভাবে তো চিনবেন? ওগুলো চেনার জন্য আমি তো প্রথমে বললাম যে ওদের কালারটাই হচ্ছে ওদের চেনার একমাত্র উপায়। কারণ ওই রকম কালারের ছাগল অন্য অন্য যে ব্রিড আছে ওগুলি সাধারণত হয় না। তো কালো কালারটাই একমাত্র ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায়। আচ্ছা, ঠিক আছে। তারপরে ওদের তো যেমন আমাদের এখানে লোকালি খুব অ্যাভেলেবেল, ওটার জন্য সমস্যা নেই। তো অনেক কৃষক ভাই বোন আছে যারা ওদের প্রতিপালন করে এবং ওদের বেচা কেনা তো হয়। তো আমাদের যে লোকাল মার্কেট গুলো আছে ওগুলোতে গেলেও মানে ওরা কিনতে পারবে। আর এমনিতে তো গভর্নমেন্টের এখন অব্দি তেমন কোন ফার্ম নেই। তো একটা দুটো ফার্ম আছে, ওগুলো একটা আগরতলায় আছে আর একটা বিশালগড় ওইখানে ওই এরিয়াতে আছে। আচ্ছা আচ্ছা। তো বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করতে হলে প্রথমে তো দেখতে হবে যে ওদের মানে আবাসনটা কোথায় রাখা, কিভাবে আবাসনটা সবার আগে দরকার। তো ওটার জন্য হচ্ছে ধরুন আপনি যে আমরা যেভাবে ওদের ঘর বানাই, তো ওটা জন্য আমাদের এখানে বাঁশের অনেক অ্যাভেলেবিলিটি আছে, বাঁশ প্রচুর পাওয়া যায়। তো বাঁশ দিয়ে এবং টিন আছে ওগুলি দিয়ে বানানো যায়, এবং কাঠও আছে। তো কাঠ দিয়ে ওদের যে মেজটা হবে তো ওটা কাঠ দিয়ে বানানো যায়। তো সাধারণত একটু উঁচু করে মেজটা বানালে সুবিধা হয়। আমাদের যে লোকাল ভাষা মাচা বলা হয়, মাচা যেটাকে বলা হয়, মেজ বা মাচা যেটাকে বলা হয়। কারণ ছাগল কিন্তু একটু উপরে পছন্দ করে, মাটিতে থাকে না, মাটিতে ওরা পছন্দ করে না একদম। তো সেটার জন্য আপনি ধরুন 3.5 ফুট উঁচু, মাটি থেকে 3.5 ফুট উঁচু ওদের মাচাটা বানান। আচ্ছা। তারপর ওদের একটা তো ন্যূনতম একটা জায়গা দিতে হয়। যেমন আমরা বিজ্ঞানসম্মত উপায় বলতে গেলে যেমন যে পাঠা ছাগল যেটা থাকে, যেটা পুরুষ ছাগল যেটা, ওটার জন্য একটু জায়গা বেশি দরকার। যেমন বিজ্ঞানসম্মত হলে 20 বর্গ ফুট বলে, যদিও যারা আমাদের লোকাল কৃষক ভাই বোন আছে ওদের বাড়িতে হয়তো এত জায়গা নাও থাকতে পারে। তো যতটুকু দেওয়া মানে জায়গাটা যতটুকু দেওয়া যত সুবিধা, না হলে তো কিছু করার নেই। একদম একদম। আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আবারও জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রতিপালন। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এই নম্বরে। তারপর হচ্ছে ওদের খাবার বিষয় যেটা। আচ্ছা। তো খাবার বিষয়ে ওদের
যেমন অন্যান্য গৃহপালিত পশুর মতো ওদের দানা শস্য বা একটু উন্নত মানের খাবার দাবার ওগুলি বেশি একটা লাগে না, কারণ ওরা আমাদের আশেপাশে যে ঘাস লতা পাতা যেগুলো আছে ওগুলি ওদের জন্য সাফিসিয়েন্ট। আচ্ছা, তো ওগুলি যদি আপনি একটু পরিমাণ বলতে বলতে, যেমন ওদেরকে এমনিতে ওরা মাঠে ঘাটে চড়ে বেড়ায়, তো দিনে 7 থেকে 8 ঘন্টা এমন যদি চড়তে দেওয়া যায়, আর বাড়িতে ধরুন একটু শস্য দানা দিবেন, যেমন শস্য দানার মধ্যে ভুট্টা আছে আমাদের এখানে মার্কেটে, ওগুলো পাওয়া যায়। আচ্ছা, তারপর ধানের যে ভুসি যেটাকে বলে, তো ওটা আছে, কোরা, তারপর খোল, এগুলো দেওয়া যায় একটু একটু। ওগুলি যেমন বাড়িতে আপনি ধরুন একটা ছাগল, মানে যেগুলো পূর্ণবয়স্ক ছাগলের 250 থেকে 300 গ্রাম দিলে যথেষ্ট, এর বেশি দরকার হয় না প্রতিদিন। আর ওরা তো আর বাকি যে খাবার মাঠে ঘাটে চড়ে ওরা ওদেরটা মিটিয়ে নেয়, যেমন ওদের দিনে 4 থেকে 5 কেজির মতো খাওয়ালে যথেষ্ট একটা পূর্ণবয়স্ক ছাগলকে। তারপর হচ্ছে ওদের নিয়মিত কৃমিনাশক খাওয়াতে হয়, কারণ আমাদের যে সাবট্রপিক্যাল এরিয়া, তো ওখানে তো আমাদের এখানে গরমটা একটু বেশি এবং স্যাঁতস্যাঁতে ভাবটাও বেশি থাকে বাতাসে, তো সেই জন্য কৃমিটাও আমাদের এখানে অনেকটাই কমন। তো সেই জন্য ওদেরকে নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। আর এটার জন্য আমাদের যে গভর্নমেন্টের হসপিটাল আছে, ডিসপেন্সারি, সাব সেন্টার, ওখানে কৃমির ওষুধের কোনো অভাব নেই, যে গেলেই হয়। আচ্ছা, এখানে বিশেষ করে বাচ্চার ছাগল যখন বাচ্চা দেয়, তখন যে বাচ্চার কতদিন পর থেকে বা কত মাস পর থেকে কৃমির ওষুধ খাওয়ানো দরকার? কৃমিনাশক ওষুধটা আপনি 15 দিন থেকে খাওয়ানো যায়। আচ্ছা, 15 দিন থেকে খাওয়াতে পারেন। কতদিন পর পর বা কয় মাস পর পর? যখন ছোট থাকে তখন ধরুন 15 দিন খাওয়ালেন, তো তারপর 3 থেকে 4 সপ্তাহ পর আবার খাওয়ান, 4 সপ্তাহ পরে। হ্যাঁ, তো 6 মাস অব্দি ওটা কন্টিনিউ করবেন, 3 থেকে 4 সপ্তাহ পর পর খাওয়াবেন। তারপর যখন 6 থেকে 12 মাস, 1 বছর বয়স অব্দি ওদেরকে ধরুন প্রত্যেক 2 মাস পর পর করালেই হয়। আর যখন মানে ওরা তো 12 মাসে পূর্ণবয়স্ক হয়ে যায়, তো ওদেরকে তখন 3 থেকে 4 মাস পর পর খাওয়ালেই হয় পূর্ণবয়স্কদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওদের টিকাকরণ, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ। কি রোগের জন্য টিকাকরণ? ওদের যেমন একটা রোগ হয় পিপিআর যেটাকে বলে, তো ওটার যেমন যে সমস্যাগুলি হয়, পাতলা পায়খানা হয়, তারপর শ্বাসকষ্ট হয়, তো ওগুলি হয়, তো ওটার একটা টিকা করা যায়। ওটা 3-4 মাস বয়সে করানো যায়। আর একটা সুবিধা হচ্ছে একটা টিকা করলে আর লাগে না, একটা টিকাই ওদের লাইফ টাইমের জন্য এনাফ। অনেক সময় 3 থেকে 4 বছর পরে করানো যায়, বাট হয়ে যায়। তারপর আরেকটা আছে ওদের বসন্ত রোগ হয়। তো বসন্ত রোগে যেমন নাক দিয়ে জল পড়ে, মুখে গায়ে যেমন এমন ছোট ছোট গুটি গুটি উঠে, তো ওটার জন্য ওদের একটা টিকা আছে, ওটা 3 মাস বয়সে করালে হয়। তারপর 1 মাসের মাথায় একটা বুস্টার দিতে হয়। তারপর প্রত্যেক বছর একটা করে করলে হয়। তারপর একটা বলে খোরাপিরা রোগ। খোরাপিরা কি ছাগলেরও হয়? খোরাপিরা ছাগলেরও হয়। আচ্ছা, আমরা তো গরুর কথা শুনেছি। গরুতে কমন, অনেকটাই কমন, কিন্তু ছাগলে হয়। আচ্ছা, খোরাপিরা তো মানে বলা হয় যত পশুর খোরা আছে, তো সবারই ওই রোগটা হয়। আচ্ছা, কারোর মধ্যে একটু বেশি হয়, কারোর মধ্যে একটু কম হয়। আচ্ছা আচ্ছা। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি উত্তর সরসিংহা থেকে বিশ্বজিৎ পাল। হ্যাঁ, বিশ্বজিৎ বাবু বলুন। বলছি যে আমার 6টা, মানে এগুলি একটু বৃষ্টি ভিজার কারণে ওগুলি কাশছে, কাশের ওষুধ খাওয়াতে হবে। দেখ, এখানে তো আমরা ওষুধ কি খাওয়াবেন ওটা তো রিকমেন্ড করতে পারি না, ওটার জন্য আপনাকে হসপিটালে আসতে হবে না। এখানে আমি মানে কিভাবে আপনি ওদের ম্যানেজ করবেন আমি ওটা বলতে পারবো। কারণ ছাগলগুলির কথা বলছেন, মানে সরকার থেকে দেওয়া হবে নাকি নিজে কিনে লাগবে? সরকার থেকে তো এভাবে ছাগল দেয় না, কিছু কিছু সময় স্কিমের আন্ডারে দেয়, তো ওটা তো যারা বেনিফিশিয়ারি আন্ডারে আছে তারা দেয়, মানে সবাইকে তো দেয় না। সরকার তো লক্ষ্য করে, যেমন যারা অনেকটাই গরিব, যাদেরকে কিছু ফাইন্যান্সিয়াল হেল্প দরকার, তাদের জন্য সরকার কিছু কিছু স্কিম আনে। যেমন এগুলো তো প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বেশি হয় না, 4 থেকে 5টা, এর থেকে বেশি তো পায় না। কারণ যারা অত্যন্ত গরিব, যাদের রুজি রোজগারের তেমন কোনো ব্যবস্থা নেই, তাদের জন্য সরকার স্কিম আনে। তো ওটা থ্রুতে 1-2 করে দিয়ে যাতে ওদের কিছুটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া যায় ওটার মাধ্যমে। এছাড়া তো
এমনি সবাইকে তো আর দেওয়া যায় না, বা ফার্মার অনেকে আছে যারা নিজের থেকেই করে। সেটা বলছি না, আপনি যে ছাগলের কথা বলছেন ওগুলি কি মানে নিজেরা কিনে লাগবে মানে যে ফার্মার থেকে? হ্যাঁ, নিজেরই কিনতে হবে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন, শুভরাত্রি। একদম, আপনাকে। তো আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। উনি সুন্দর কথা বলেছেন। উনি যেটা বলছেন যদি আমরা আলোচনা করে নিয়েছি যে আমরা যে কথাটা আপনি বলছেন বাজার থেকে বা আমাদের পরিচিত কৃষক ভাই বোনদের কাছ থেকে আমরা সেই জাত চিনে, ব্ল্যাক বেঙ্গল জাতের যেটা আপনি বলছেন 2-3টে কালার হয়, সেই কালার দেখে আমরা ছাগল কিন্তু বাজার থেকে ক্রয় করতে পারি। আর ওটাকে বেসিক্যালি মানে রোগ মুক্ত আছে কিনা ওটা দেখেও বোঝা যায়। আচ্ছা আচ্ছা, যে একটা যদি কারো রোগ থাকে ওর গায়ে কিছু তো লক্ষণ থাকবে। তো অনেকেই ফার্মার আছে যাদের রোগ আর ছাগলকে নিয়ে আসে, কারণ সবাই ওই সময় ভাবে ওটাকে বেঁচে দিলে হয়। একদম একদম। তো সেই জন্য ওটাই দেখে ওগুলো দেখে ওই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। যেমন ওদের চোখ, মুখ, খোরা ওগুলি দেখে আপনি নিয়ে নেবেন, তাহলে আপনার তো মানে ওইটাই, এছাড়া তো আর করা যাবে না, কারণ মার্কেটে তো আপনার সাথে কোনো স্পেশাল কেউ একদম যেতে পারবে না। ঠিক ঠিক, আপনাকে দেখতে হবে। তো আমরা আলোচনায় ফিরে যাচ্ছি, বিশেষ করে বিভিন্ন রোগের টিকাকরণ নিয়ে। তারপর খোরাপেরা একটা হয়, তো খোরাপেরায় 4 মাস বয়স থেকে শুরু করা যায়, তারপর প্রত্যেক 6 মাস পর পর দেওয়া হয়। হ্যালো হ্যালো, আপনি কোথায় ফোন করেছেন? হ্যালো হ্যালো, আপনি কিছু বলবেন? বলতাম যে কোন মালিক? আচ্ছা, আপনি হয়তো রং নাম্বারে ফোন করেছেন, এটা অল ইন্ডিয়া রেডিও। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো উনি হয়তো ভুলে এখানে ফোন করেছেন, অন্য জায়গায় ফোন করতে। তো আমরা আলোচনা চালিয়ে যাব। তো বিশেষ করে আমরা ছাগল প্রতিপালন, কয়টা ছাগল, তো ওটার হিসাবে আপনি মানে জায়গাটা বেছে নিতে পারেন যে আমি কতটা বড় করব। তো ওই হিসাবে যে 20টার জন্য তো যদি আপনি 4 বর্গ ফুট করে হলে তাহলে তো ওই অনুসারে আপনি জায়গাটা নিয়ে নেবেন। আমি তো একটা হিসাব দিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনি যতটা নিয়ে হিসাবে ঘর তৈরি করবেন, মাচার মতো করে দেবেন। আর মাচা বানানোর ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিই, যেমন মাচাটাকে একটু ঢালু রাখলে সুবিধা হবে, যাতে ওদের মলমূত্রগুলোকে খুব সহজে পরিষ্কার করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মলমূত্রগুলো একটু ঢালু হলে তো যেহেতু মূত্রটাও মানে ওই ঢালুর দিকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তো পরিষ্কার করতে সুবিধা হবে। এখন আমাদের কৃষক ভাই বোন ভাবছেন যে ঠিক আছে আমরা তো ছাগল পালন করব, এখন লাভালাভ কেমন, সেই বিষয়ে যদি একটু আলোচনা করেন, কেমন লাভ হতে পারে? লাভালয় যেমন আমাদের যে ছাগলটা, ওটাকে যদি ইংরেজি ভাষায় বলা হয় যেমন মোস্ট প্রলিফিক, মানে ওটা বছরে মানে যখন বাচ্চা দেবে না তখন 2 থেকে 3টে বাচ্চা তো দেয়, কিছু কিছু জায়গায় 4টেও দেয়, 2টো তো খুব কমন একদম। আর একটা হচ্ছে যে ওদের 2 বছর 3বার বাচ্চা দেয়। আচ্ছা, তো এমন হলে আপনি যদি 2 বছর 3বার বাচ্চা দিলেন, যদি আমি 2টো করে বাচ্চা ধরি তাহলে 3 দুগুণ 6টা বাচ্চা হলো। তো আপনি ওগুলোকে যদি ওগুলো মেয়ে ছাগল হয়, ধরুন আপনি বাড়িতে রাখলেন, ওগুলো প্রজনন করান, তখন বাচ্চা হলে তখন বেচতে পারবেন। আর যদি পুরুষ ছাগল, যেটা মাংসের জন্য ব্যবহার করা হয় মূলত, ওই ক্ষেত্রে তো আপনি ধরুন ওগুলোকে তো বাজার মূল্য তো আজকাল যেমন ভালোই চলছে একদম। হ্যালো নমস্কার, কে বলছেন? আর ডিমান্ডও অনেক বেশি আজকাল পাঠার মাংস। হ্যালো নমস্কার, আমি সিএমওতে সংলগ্ন এলাকা থেকে বলছি, গীতা দেবনাথ। হ্যাঁ গীতা, হ্যাঁ বলুন। স্যার আমি বলছি যে এই যে স্যার বলছে ছাগল প্রতিপালন করা, যে প্রজননের জন্য যে বীজ পাঠাগুলো হয়, হ্যাঁ আমরা কোন ধরনের মানে ছাগল থেকে বীজ পাঠা সংগ্রহ করব, এটা জানার জন্য ফোন করেছিলাম। কেমন ধরনের বীজ পাঠা আমরা সংগ্রহ করলে ভালো বীজ হবে? কোন ধরনের পাঠা? বীজ পাঠা আপনি ধরেন যেখান থেকে নিচ্ছেন, পাঠাটা যেখান থেকে নেবেন না, ওদের এখানে যে ওর যে মা ছাগলটা ছিল বা ওর যে বাবা ছাগলটা, ওর শরীর কেমন, ওর শরীরের গ্রোথ কেমন, তো ওটা দেখে আপনি নিতে পারেন। যে ওর স্বাস্থ্যটা যদি একটু বড় থাকে তাহলে তো ওর বাচ্চাগুলো একটু বড় হবে। আমরা এখানে যেমন পশু সখী আসে আমাদের টিআর আলমী গ্রুপে, আমাদের পাঠশালা হয়, পাঠশালাতে আমাদের বোঝানো হলো যে একটা ছাগল যখন মানে একটা বাচ্চা দেয়, আঠা বাচ্চা,
এটা নাকি বীজ কাটা হবে। তো এরকম কি সবসময় হয় না তো? যে কিন্তু এটা তো আপনি যখন কিনতে যাবেন তখন কি আপনার যে কৃষক অন্য ভাই বা বোন থাকে ও তো বলবে না যে এটা একটাই বাচ্চা দিয়েছে, তো ওটা তো বোঝা মুশকিল। এই জন্য বলছিলাম যে কিরকম দুইটা বাচ্চা যদি হয় ওটার থেকে সংগ্রহ করা যাবে না বীজ কাটা? করা যাবে, কারণ দেখুন দুটো বাচ্চা হলেও যে একটা বাচ্চা দুর্বল থাকে এমন তো হয় না, কারণ ও যে কৃষক ভাই বোন যে বাড়িতে ওকে পালছে কিভাবে পালছে ওটাও তো অনেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না। ও যদি আবার এটাও বোঝে আমাদেরকে যে বলে ব্ল্যাক এন্ড হোয়াইট যে ছাগল গুলো আছে, দেখুন কিছু কিছু ছাগল আছে কিছু সাদা কিছু কালো, ওইটা নাকি প্রজনন যে সময় করানো হয় তখন কি মনে করেন একটা মা, তো এটা মা থেকে যে বাচ্চাটা হলো ওই বাচ্চাটাটি আবার মাকে নাকি প্রজনন করানো হলে ওই রকম ব্ল্যাক এন্ড হোয়াইট মানে ছাগলের জন্ম হয়, তখন এটা নাকি মানে জাতটা ভালো হয় না। হ্যাঁ, এটা হয়, যেমন ওদেরকে ওটা হয় যেমন ইনব্রিডিং বলে এটাকে, মানে ইনব্রিডিং বলতে তো নিজের বংশের মধ্যেই প্রজনন করায় যেটা, তো ওইসবগুলো না নেওয়াই ভালো, কারণ ওদের হলে ওদের অনেক জেনেটিক সমস্যা হতে পারে, মানে ওদের জন্মগত কিছু রোগ হতে পারে। তো সেই জন্য আপনি ওটাই মানে নিজেদের মধ্যে যেটা যারা প্রজনন করছে নিজের বংশের মধ্যে ওই রকম ছাগল পাঠা ছাগল না নিলেই ভালো হয়। আপনি ধরুন মানে একটু দূর থেকে নিয়ে আসবেন হলে ওটা ভালো হবে। যারা আরেকটা রোগের ব্যাপারে জানতে চাইছি, এটা বলবেন কি এখন? আমাদের সময় প্রায় শেষের পথে সংক্ষেপে বলুন। হ্যাঁ বলুন। যে ছাগলগুলো আমরা পালন করছি ওগুলোর মুখে চারিদিকে নাকি ঘায়ের মতো হয়ে যায়, এটার জন্য কি করা? এগুলো দেখুন এটা একটা ভাইরাস জনিত কারণে হয়। হ্যাঁ, ওটাতে তেমন কোনো চিকিৎসা এখন তো নেই, টিকাও আসেনি, তো ওটাকে একটু বেশি সমস্যা তো করে না। ওটা মূলত আপনি প্রাণী চিকিৎসা কেন্দ্রে গেলে ওরা যে কিছু চিকিৎসা দিয়ে তাতেই হয়ে যায়, ওটাতে বেশি কিছু হয় না। আমরা তো ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা যেটা করি এটা অনেক কষ্ট ছাগল আমি বুঝতে পারছি, কিন্তু আমি এরকম কোন মেডিসিন আমি পাচ্ছি না যেগুলোকে কি দিয়ে চিকিৎসা করবো, তাই হয় আমার ছাগলের। এগুলো ভাইরাস জনিত রোগ, ওদের তেমন কোন চিকিৎসা নেই, তো এগুলিকে আপনি একটু ম্যানেজ করতে হবে আর কি, এবং প্রয়োজনে নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করলে ওরাই যা দরকার ওই অনুসারে করে দেবে। ঠিক আছে, আপনাকে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষের পথে, তো সুকান্ত বাবু সময় বলে দিতে আমাদের আজকের মতো বিদায় নিতে, আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রতিপালন এই নিয়ে বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে কৃষক ভাই বোনেরা, আপনারা এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রতিপালন, আর এই নিয়ে আলোচনা করেছেন প্রাণী চিকিৎসক ডাক্তার সুকান্ত দত্ত। তাহলে কিষাণ বাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হল ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।